শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসটা আমি বেনজিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বেনজিনের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো বেনজিন আমরা জানি যে এটা একটা অ্যারোমেটিক যৌগ এবং এতে অসম্পৃক্ততা আছে। বেনজিন অণুতে আমাদের পাই বন্ধন বা দ্বিবন্ধন আছে, কিন্তু এই পাই বন্ধন বা দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেনজিনের অসম্পৃক্ততা আমাদের যে সাধারণ যে অ্যালকিন বা অ্যালকাইন এদের মতো নয়। আমরা এই অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্যটা যদি বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা দ্বারা নির্ণীত হয়েছে, সেটা হচ্ছে যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধনটা হচ্ছে যে 0.154 ন্যানোমিটার। তোমরা জানো যে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আর অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে যে 0.134 ন্যানোমিটার। কিন্তু বেনজিন অণুতে যে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্যগুলো, প্রত্যেকটা কার্বন কার্বন এখানে 6টা কার্বন আছে, সে বন্ধন দৈর্ঘ্যগুলো 0.139 ন্যানোমিটার, যেটা আমাদের একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি। একক বন্ধনও নয়, দ্বিবন্ধনও নয়। তো এর থেকে বলে যে এইখানে বেনজিন অণুতে যে পাই বন্ধনগুলো সেগুলো সঞ্চরণশীল থাকে। এটা এভাবে করে এরকমও হতে পারে, এভাবেও হতে পারে। অর্থাৎ পাই ইলেকট্রনগুলো পুরো চক্রের মধ্যে সঞ্চরণশীল থাকে, ফলে আমরা দেখা যাচ্ছে যে একাধিক কাঠামো সৃষ্টি হতে পারে। তো এই প্রক্রিয়াটার একটা নাম আছে, এটাকে বলে রেজোন্যান্স বা অনুরণন। এখানে কাঠামো, এটাকে যদি 1 দাও, এটাকে যদি 2 দাও, 1 এবং 2 নাম্বার কাঠামো হচ্ছে যে রেজোন্যান্স কাঠামো। তো আমরা জ্ঞানমূলক অংশ হিসেবে রেজোন্যান্সের সংজ্ঞাটা একটু জেনে রাখি, যে কোনো যৌগের অণুতে উপাদান পরমাণু, আমাদের যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগগুলোতে যে চক্রটা বা অন্যান্য যে উপাদান পরমাণুগুলো থাকবে, সেই উপাদান পরমাণুগুলোর অবস্থান অপরিবর্তিত থাকবে। কার্বন কার্বনের জায়গায় থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় থাকবে, কিন্তু পাই বন্ধনের সঞ্চালনজনিত, অর্থাৎ এই যে পাই বন্ধনটা, তার এই জায়গা থেকে সে শিফট করে এই জায়গায় আসতে পারে, বা এটা শিফট করে এই জায়গায় আসতে পারে, বা এটা শিফট করে এটা আসতে পারে। তো এই পাই বন্ধনের সঞ্চালনজনিত একাধিক সমশক্তির, এখানে কাঠামো 1 এবং কাঠামো 2 এর শক্তি একই, শুধু এইখানে উপাদান কার্বন কার্বনের জায়গায় আছে, হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় আছে, শুধু পাই ইলেকট্রন বা পাই বন্ধনগুলো সঞ্চালন হয়েছে। পাই ইলেকট্রনের সঞ্চালনজনিত একাধিক সমশক্তির গতিশীল কাঠামো, এটার থেকে এটা হতে পারে, এটার থেকে 2 থেকে 1 আসতে পারে, 1 থেকে 2 হতে পারে। প্রক্রিয়াকে বলা হচ্ছে রেজোন্যান্স বা অনুরণন। এখানে 1 এবং 2 রেজোন্যান্স কাঠামো। এই 1 এবং 2কে আমরা প্রথম দিকে এভাবে করে লেখা হতো বেনজিনের সংকেত লিখতে বললে, বর্তমানে অবশ্য আমরা এইভাবে করে লিখি। এটা রেজোন্যান্স সংকর কাঠামো। তো এরকম কোনো যৌগের অণুতে যদি রেজোন্যান্স ঘটে, যৌগটার স্টেবিলিটি বা স্থিতিশীলতা বেড়ে যায়, অর্থাৎ রেজোন্যান্স কাঠামোর কারণে যৌগটির স্থিতিশীলতা বেড়ে যায়। সে এই কাঠামো সহজে নষ্ট হতে দিতে চাইবে না, মানে রেজোন্যান্সটা সে বজায় রাখতে চাইবে। সেই কারণে বেনজিন, এখানে তো আমাদের যে অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়াগুলোর সময় পাই বন্ধনটা ভেঙে যায়, কিন্তু বেনজিনে যদি এই পাই বন্ধন ভেঙে যায় তাহলে রেজোন্যান্স ঘটতে পারবে না, ফলে স্থায়িত্বটা কমে যাবে। সেই কারণে বেনজিন অ্যালকিন অ্যালকাইনের মতো বিক্রিয়া দিতে চায় না। বেনজিনে এই যেহেতু সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা যে ব্যাপারগুলো, অসম্পৃক্ত হচ্ছে যে পাই বন্ধন থাকলে, আর সম্পৃক্ত হচ্ছে যে একক বন্ধন থাকলে। তো বেনজিন একেবারে পুরোপুরি অসম্পৃক্ত ধর্ম আচরণ করে না, আবার পুরোপুরি সম্পৃক্ত ধর্মের বিক্রিয়াগুলো আচরণ করে না। তবে এই কারণে বেনজিনের মধ্যে
দুটা সংযোজন অর্থাৎ সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়া হয়, আবার অসম্পৃক্ত যৌগের মতো কিছুটা সংযোজন বিক্রিয়া দেয়। তবে সংযোজন বিক্রিয়া বেনজিনের ক্ষেত্রে খুব একটা ঘটতে চায় না। কেন ঘটতে চায় না সেটা আমরা কারণটা এখানে ব্যাখ্যা করেছি। বেনজিন অণুতে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটি অ্যালকিন বা অ্যালকাইনের মতো সব সংযোজন বিক্রিয়া দেয় না। সে HBr এর সাথে বিক্রিয়া দেবে না, বা ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করবে না, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিনষ্ট করবে না। অ্যালকিন অ্যালকাইন এই ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বিনষ্ট করতে পারে, বর্ণহীন করে দিতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বর্ণহীন করে দিতে পারে, কিন্তু বেনজিন এই পরীক্ষাগুলো দেয় না। তো বেনজিন সংযোজন বিক্রিয়া কেন দিতে চায় না? কারণ বেনজিন অণুতে যদি সংযোজন বিক্রিয়া ঘটে তাহলে সঞ্চরণশীল পাই সিস্টেমটা নষ্ট হয়ে যায়। সেই কারণে স্থিতিশীলতা কমে যাবে। স্থিতিশীলতা কমে গেলে অর্থাৎ সে সহজে বিক্রিয়া দিতে চাইবে না। তবে বেনজিনে তিনটা সংযোজন বিক্রিয়া ঘটে থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, ওজোন সংযোজন। আমরা বেনজিনের এই তিনটা সংযোজন বিক্রিয়া নিয়ে পড়ব, আর 5টা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে পড়ব। বেনজিন সংযোজন বিক্রিয়া চাইতে প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়। তো বেনজিনে সংযোজন বিক্রিয়া যদি প্রথমে আমরা যদি হাইড্রোজেন সংযোজন নিয়ে যদি আলোচনা করি, তো এখানে বেনজিন অণুতে 3টা দ্বিবন্ধন আছে। তাহলে সেই কারণে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া হবে, 1 অণু বেনজিনের সাথে 3 অণু বেনজিন বিক্রিয়া করবে, 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে। 1 অণু বেনজিনের সাথে নর্মালি আমাদের অ্যালকিন বা ইথিনের ক্ষেত্রে 1 অণু হাইড্রোজেন যুক্ত হয়। এখানে যেহেতু 3টা দ্বিবন্ধন, সেজন্য আমাদের এখানে 3 অণু হাইড্রোজেন যুক্ত হবে। এটার জন্য নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন প্রতিটা দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন হবে। প্রতিটা দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন হয়ে যাবে। প্রত্যেকটা দ্বিবন্ধন ভেঙে গিয়ে 3টা দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন হবে। প্রত্যেকটাতে আগে থেকে একটা হাইড্রোজেন, এখন নতুন করে আরেকটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে বেনজিন ছিল যে আমাদের C6H6, এখন আরও 3 অণু হাইড্রোজেনের সাথে এটা ছিল যে আমাদের C6H6, আর এখানে হয়ে গেল এটা আমাদের C6H12, বা এটাকে আমরা বন্ড লাইন স্ট্রাকচার, বা আমরা এটাকে স্কেলেটন ফর্মুলা বলি। এটাকে আমরা সাইক্লোহেক্সেন হয়ে গেল এটা। ঠিক একইভাবে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় 1 অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। 1 অণু বেনজিন একই রকম 3 অণু হাইড্রোজেন যেভাবে যুক্ত হয়েছে, এখানেও 3টা দ্বিবন্ধন। তাহলে 1 অণু বেনজিনের সাথে আমাদের 3 অণু ক্লোরিন যুক্ত হবে। এখানে আমাদের জন্য এই ইউভি সূর্যের আলো অথবা ইউভির উপস্থিতিতে একইভাবে আমাদের প্রতিটা দ্বিবন্ধন এখানে ভেঙে গিয়ে একক বন্ধন হয়ে যাবে। প্রত্যেকটা কার্বনে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল C6H6, এখন নতুন করে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে ক্লোরিন যুক্ত হবে। প্রত্যেকটা কার্বনে একটা করে ক্লোরিন যুক্ত হবে। প্রতিটা কার্বনে একটা করে নতুন করে ক্লোরিন যুক্ত হবে। তো এটাকে আমরা বলি বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, এটার একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে বলে যে গ্যামাক্সিন। হ্যাঁ, এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এটা গ্যামাক্সিন জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। জীবাণু ধ্বংস করতে পারে, কীট ধ্বংস করতে পারে।
এবার আসো আমরা আরেকটা বিক্রিয়া, বেনজিনের তিনটা যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া ঘটে। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, একটা হচ্ছে যে ক্লোরিন সংযোজন, আর একটা হচ্ছে যে ওজোন সংযোজন। তো ওজোন সংযোজন বিক্রিয়াটা বুঝতে গেলে আমরা আগে অ্যালকিনের ওজোন সংযোজন বিক্রিয়াটা যদি বুঝে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যালকিনে ওজোন সংযোজন, ধরো এটা একটা প্রোপিন, 3 কার্বন 1 2 3, এটার সাথে ওজনের বিক্রিয়া যদি ঘটে তাহলে আমরা নর্মালি যে সংযোজন বিক্রিয়ায় এই পাই বন্ধন ভেঙে যায়, সিগমা বন্ধন থেকে যায়, কিন্তু ওজনের সাথে বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে যায়। দ্বিবন্ধন ভেঙে গিয়ে এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে ওখানে অক্সিজেন ঢুকে যায় এবং একটা ওজোনাইড সৃষ্টি করে, এটাকে বলে যে ওজোনাইড। হ্যাঁ, এই কার্বনটাতে আমরা যদি এটাকে 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে 2 নাম্বার কার্বনে আমাদের আছে যে একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে আছে CH3, আর 1 নাম্বার কার্বনে 2 হাতেই হচ্ছে যে হাইড্রোজেন। তো এটা প্রোপিন, এটা প্রোপিন ওজোনাইড, প্রোপিন ওজোনাইড। আমরা বেনজিনের ওজোনোলাইসিস বিক্রিয়া বুঝতে গেলে প্রথমে অ্যালকিনের ওজোনাইড ওজোনোলাইসিসটা একটু আলোচনা করছি। পরে এটাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব, অর্থাৎ পানি এটা জিঙ্কের উপস্থিতিতে, তখন এই বেনজিন ওজোনাইড যৌগটা ভেঙে যায়, এটা অক্সিজেনটা বের হয়ে যায় আর এদিকে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে যায়, দুই দিকে এদিকে ভেঙে যায় আর এদিকে ভেঙে যায়। তাহলে বাম দিকে আমরা পাচ্ছি CH3 COH অর্থাৎ ইথানল, এবং আমরা ডান দিকে পাচ্ছি যে একই HC ডাবল বন্ড OH প্লাস জিঙ্ক অক্সাইড। তো এটা আমরা অ্যালকিনেটটা বুঝে নিলাম। এখন আমরা ওজোনের মানে এই বেনজিনের সঙ্গেটা বুঝে নিতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত। তাহলে বেনজিন আমরা একটু যদি লিখি, বেনজিন এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। বেনজিনের সাথে ওজনের যখন বিক্রিয়া ঘটবে তখন 1 অণু বেনজিন 3 অণু ওজনের সাথে বিক্রিয়া করবে। এখানে দ্রাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরফর্ম ব্যবহৃত হয়। তো এটা তোমাদের আঁকার সুবিধার্থে আমরা যদি আগে থেকে এরকম করে একটু দিয়ে রাখি তাহলে আমাদের মনে হয় ভালো হবে, যে ষড়ভুজীয় কাঠামো আমরা দিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য আঁকতে সুবিধা হবে। ষড়ভুজ হয় মতো করে আমরা আগে দিয়ে ফেললাম। তারপর যেহেতু এই জায়গাতে ভেঙে যাবে, এই জায়গাতে ভেঙে যাবে, এই জায়গাতে ভেঙে যাবে, এবং এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে ওখানে আমাদের অক্সিজেন বন্ধন করবে, যেসব জায়গাগুলো ভেঙে যাবে সেই জায়গাগুলোতে আর এই জায়গাতে, আর বাকিগুলো আমরা আমাদের মতো করে একক বন্ধন দিয়ে ফেলব। এবার এই মাঝখানে অক্সিজেন ঢুকে যাওয়ার পরে তারপর হচ্ছে যে সেই দুটো কার্বন আবার অক্সিজেন অক্সিজেন দিয়ে বন্ধন করবে। এটা একটা ওজোনাইড হলো, এখানে একটা ওজোনাইড হলো, এখানে একটা ওজোনাইড হলো, 3 জায়গায় ওজোনাইড হবে। আর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, সেটা দিয়ে ফেলতে পারো। প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন। এবার এটা হচ্ছে যে বেনজিন, এটা হচ্ছে যে বেনজিন ট্রাইওজোনাইড, বেনজিন ট্রাইওজোনাইড, বেনজিন ট্রাইওজোনাইড। বেনজিন ট্রাইওজোনাইড। তো এটা অস্থায়ী যৌগ, এটা সহজে আদ্র বিশ্লেষিত হয়ে জিঙ্কের উপস্থিতিতে আমাদের আগের মতো যে অ্যালকিনের ওজোনাইড, এই অক্সিজেনের এদিকে ভেঙে যাবে, এদিকে ভেঙে যাবে, আর 2 অক্সিজেনের মাঝখানে ভেঙে যাবে।
প্রতিটা জায়গায় একই রকম, এখানে ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে, 2 অক্সিজেনের মাঝখানে ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে CaHO, তারপর আবার আমাদের CaHO। তাহলে এদিকে CaHO, এদিকেও CaHO, ঠিক একইভাবে এই একটা অণু এটা গেল, একইভাবে এদিকটা তো প্রথমে CaHO বন্ড, আবার CaHO, তাহলে 2 অণু, আবার এখানেও একটা CaHO বন্ড, এদিকে একটা CaHO, মোট আমরা এখানে 3 অণু, হ্যাঁ, আর জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে। তো এই যৌগটাকে আমরা বলি যে সাধারণ বা প্রচলিত নামে এটাকে বলে গ্লাইঅক্সাল বা ইথেন ডাইএল। এটা একটা অ্যালডিহাইড, তো 2টা অ্যালডিহাইড মূলক বলে এখানে এটা ডাইএল, ইথেন ডাইএল, গ্লাইঅক্সাল বা ইথেন ডাইএল। তাহলে এই বিক্রিয়াটা একটু লিখে প্র্যাকটিস করতে হবে। আমরা বেনজিন ওজনের সাথে যুক্ত হয়ে প্রথমে বেনজিন ট্রাইওজোনাইড সৃষ্টি করে, যা সহজে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে গ্লাইঅক্সালে পরিণত হয়। তো ওজনের সাথে বিক্রিয়ায় খেয়াল রাখতে হবে যে এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধন, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে মাঝখানে অক্সিজেন ঢুকে ওজোনাইড সৃষ্টি করবে। এবং এই 3টা বিক্রিয়ায় যেহেতু প্রতি অণু বেনজিন, 1 অণু হাইড্রোজেন, 1 অণু ক্লোরিন, 1 অণু ওজনের 3 অণু, 1 অণু বেনজিন, 3 অণু হাইড্রোজেন, 3 অণু ক্লোরিন, 3 অণু ওজনের সাথে যুক্ত হচ্ছে, সেজন্য বলে যে এই 3টা বিক্রিয়া থেকে প্রমাণিত হয় যে বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। এই 3টি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করা যায় যে বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। তোমাদেরকে যদি বলে যে কোনো ক্ষেত্রে উদ্দীপকে ধরো কোনো বিক্রিয়ার মাধ্যমে এরকম একটা বিক্রিয়া দেওয়া হলো, আমাদেরকে এরকম একটা বিক্রিয়া দেওয়া হলো, COONA, এটা সোডা লাইমের সাথে যদি উত্তপ্ত করা হয় NaOH CaO, তাহলে এখানে দিল। তো বলা হলো যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার যৌগটিতে 3টি দ্বিবন্ধন আছে, প্রমাণ করো, বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তখন আমরা যেহেতু বুঝলাম যে যৌগটা হচ্ছে বেনজিন, তখন আমরা তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া দিব, ক্লোরিনের বিক্রিয়া দিব, এই দুটো দিয়ে করলে হয়ে যাবে যে 1 অণু বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, 1 অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়। এর থেকে প্রমাণিত হয় যে বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। এটা আমি আর লিখে দিলাম না, তোমরা একটু নিজেরা করে নেবা যে বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে, প্রমাণ করো। এবার আসো যে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা একটু আগে পড়লাম যে বেনজিন অণুতে যে পাই বন্ধন বা পাই ইলেকট্রনগুলো সেগুলো সঞ্চরণশীল থাকে, সেই কারণে বেনজিন অনুরণন বা রেজোন্যান্স প্রদর্শন করে। সেই কারণে রেজোন্যান্সের কারণে বেনজিনের স্থিতিশীলতা বেড়ে যায়। সে চায় যে সেই স্থিতিশীলতা বজায় রাখতে, সেই কারণে বেনজিন প্রকৃতপক্ষে সংযোজন বিক্রিয়া দিতে চায় না। এইখান থেকে হাইড্রোজেন উঠে গেলে এই বেনজিনের পাই সিস্টেমে কোনো বিক্রিয়া ঘটবে না, অর্থাৎ পাই সিস্টেমটা অক্ষত থাকবে। হ্যাঁ, কারণ এই হাইড্রোজেন উঠে গিয়ে বেনজিন বলয়ের যে হাইড্রোজেন সেগুলো প্রতিস্থাপিত হবে, কিন্তু বেনজিনের পাই সিস্টেমটা নষ্ট হবে না প্রতিস্থাপন বিক্রিয়ার কারণে। সে কারণে বেনজিন সংযোজন বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দিয়ে থাকে। বেনজিন সংযোজন বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়। তাহলে কারণ বেনজিন বলয়ে সংযোজন ঘটলে পাই সিস্টেম নষ্ট হয়ে যায়, ওই যে পাই বন্ধনগুলো ভেঙে যায়, ফলে সুস্থিতিটা কমে যায়। কিন্তু বেনজিন বলয়ে যদি প্রতিস্থাপন ঘটে তাহলে পাই সিস্টেমটা নষ্ট হয় না, ফলে বেনজিন তথা অ্যারোমেটিক যৌগসমূহ সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। তো বেনজিনে 5 রকমের প্রতিস্থাপন ঘটে, আমরা 3 রকমের সংযোজন, 5 রকম, এখানে 8টা বিক্রিয়া শিখব। আগে প্রস্তুতিত 8টা বিক্রিয়া, আবার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে 8টা বিক্রিয়া। একটা হচ্ছে হ্যালোজেনেশন,
হ্যালোজেনেশনটা খুব সহজ। বেনজিন বলয়ের হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেনটা যদি আমরা এটাকে প্রতিস্থাপিত করব যে কোনো একটা হ্যালোজেন দিয়ে, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তো অনার্দ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটে তখন বেনজিন বলয় থেকে হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এটা ক্লোরোবেনজিন তৈরি করে। এই ক্ষেত্রে বেনজিন থেকে হাইড্রোজেনটা বলয়ের মানে কিছু হয় না, মানে কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটা উঠে গিয়ে ক্লোরিনটা বসে যায়, ক্লোরোবেনজিন। তো তোমরা যদি একটু খেয়াল করো এই বেনজিন প্লাস ক্লোরিন, একটু আগে আমরা এখানে বেনজিন প্লাস গ্যামাক্সিনের একটা বিক্রিয়া দেখালাম, এই যে এখানে এই দুটার মধ্যে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এটা এখানেও ক্লোরিনের সাথে বিক্রিয়া, কিন্তু এখানে হচ্ছে যে সূর্যের আলো, তখন হচ্ছে যে সংযোজন বিক্রিয়া এবং গ্যামাক্সিন তৈরি হচ্ছে। ঠিক একই বিক্রিয়া এখন যখন আমরা আলোচনা করছি এই যে বেনজিন প্লাস ক্লোরিন, কিন্তু এক্ষেত্রে প্রভাবকটা হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে যে ফেরিক ক্লোরাইড, ওখানে ছিল যে ইউবি আর এখানে, তখন কিন্তু প্রতিস্থাপন হচ্ছে। তাহলে তোমাদেরকে যদি কথার কথা এইভাবে করে খেয়াল রাখতে হবে, আমাদের বেনজিন তার সঙ্গে আমরা ক্লোরিনের বিক্রিয়া, তো আমরা একটা করতে পারি যে ইউবির উপস্থিতিতে, আর একটা করতে পারি যে অনার্দ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। কথার কথা এখানে দিল, তাহলে হবে এখানে গ্যামাক্সিন, আর এখানে ধরো বি দিল, তখন বিটা হবে যে ক্লোরোবেনজিন। তাহলে এটা খেয়াল রাখতে হবে, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সূর্যালোকের বা ইউবির উপস্থিতিতে হয়ে যাবে যে গ্যামাক্সিন, সেক্ষেত্রে সংযোজন বিক্রিয়া ঘটবে, আর এই ক্ষেত্রে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দুটার মধ্যে তুলনা করতে দিল, একটা হচ্ছে যে সংযোজন আর একটা হচ্ছে যে প্রতিস্থাপন। ঠিক একইভাবে এই বেনজিনে নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে, নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে এখানকার হাইড্রোজেনটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, নাইট্রোমূলক NO2, এখানে এটা ক্লোরোনিয়াম মূলক বা ব্রোমোনিয়াম, এখানে হচ্ছে নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে NO2 দ্বারা। তখন বেনজিন বলয় থেকে হাইড্রোজেন নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন। তো এক্ষেত্রে টেম্পারেচার অবশ্য 60 ডিগ্রি আর প্লাস পানি হয়, প্লাস পানি। তো আমরা যদি চাই যে এটাকে পুনরায় আরও নাইট্রেশন করব, সেক্ষেত্রে আরও নাইট্রোমূলক বেনজিন বলে বুঝতে পারবে, সেটা আমরা পরে নিয়ে আলোচনা করব যখন বেনজিনের ওরিয়েন্টেশন নিয়ে পড়ব। তাহলে আমরা দুটো শিখলাম। এরপরে আসো যে সালফোনেশন। তো এখানে বেনজিন বলয় থেকে হাইড্রোজেন যদি সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা বেনজিন, বেনজিনের প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনগুলো বিভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা সালফোনিক অ্যাসিড, সেটা প্রক্রিয়াটির নাম সালফোনেশন। এটা হচ্ছে যে SO3H এইভাবে দেখা, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। তো এই ক্ষেত্রে ভালো হয় যে সালফিউরিক অ্যাসিডটা আমরা যদি সালফার ট্রাইঅক্সাইড মিশ্রিত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, যেটাকে আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা পাইরো সালফিউরিক অ্যাসিড বলি, এখান থেকে উঠে যাওয়া এসটা এই OH এর সাথে মিলে গিয়ে পানি হয়ে যাবে, আর এই মূলকটা বেনজিন বলে যদি বসে যায়, তাহলে আমরা পেয়ে যাব যে SO3H। এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক একইভাবে এই বেনজিনের সাথে যখন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া হয়, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, আমরা এটা যদি আমাদের বেনজিন হয়, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো আমরা মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, যে কোনো একটা নিতে পারি। এই ক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ফিক্সড,
তো এটা বিজ্ঞানী ফিডেল ক্রাফট করছেন বলে ওনার নাম অনুসারে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোকে লুইস অ্যাসিড বলে, ফেরিক ক্লোরাইড এগুলোকে লুইস অ্যাসিড বলে, যেগুলোতে অষ্টক অপূর্ণ থাকে, যারা বিক্রিয়াকালে এক জোড়া ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড, বোরন ট্রাইফ্লুরাইড, যাদের অষ্টক অপূর্ণ থাকে, যারা বিক্রিয়াকালে এক জোড়া ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, সেগুলোকে আমরা বলি যে লুইস অ্যাসিড। তো এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে যখন এই অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়া হয়, তখন বেনজিন বলয় থেকে হাইড্রোজেনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সেজন্য এটার নাম হয়েছে অ্যালকাইলেশন। তো বিজ্ঞানী ফিডেল ক্রাফট করেছেন বলে ওনার নাম অনুসারে আমরা এটাকে বলছি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। উঠে যাওয়া হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে HCl হয়ে গেল, তাহলে এটা টলুইন হয়ে গেল। তো টলুইনের প্রস্তুতিতে আমাদের এই বিক্রিয়াটা লাগবে। এক একটা বিক্রিয়া আসলে অন্য আর একটা নতুন যৌগের প্রস্তুতি। তোমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এক একটা বিক্রিয়া হচ্ছে যে এক একটা নতুন যৌগের প্রস্তুতি। তো আমরা যদি এই বেনজিনের সাথে যদি অ্যাসাইলেশন করাই, অ্যাসাইলেশন হচ্ছে যে আমাদের কোনো একটা অ্যাসাইল মূলক যুক্ত, যেমন এটা এসিটাল ক্লোরাইড বলি। তো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন যেহেতু এটা হচ্ছে যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা RCO, এটা অ্যাসাইল মূলক বলে থাকি। আর মূলকটাকে আমরা অ্যালকাইল মূলক বলি। তো এটার নাম হচ্ছে যে এসিটাইল মূলক, এসিটাইল, এটা এসিটাইল মূলক, আর এটা ক্লোরাইড বলে এসিটাইল ক্লোরাইড। বা এই মূলকটাকে আমরা ইথানোইল মূলকও বলি, তাহলে সেজন্য এটাকে ইথানোইল ক্লোরাইডও বলি, ইথানোইল। এসিটাইল মূলক বা ইথানোইল মূলক, সেজন্য এটার নাম ইথানোইল ক্লোরাইডও বলে। একই এই মূলকটা হাইড্রোজেনকে তুলে বসে যাবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিবে। হাইড্রোজেন উঠে গেলে এখানে আমাদের এই CO CH3 মূলক বসে যাবে, আর উঠে যাওয়া হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে। তো এই বিক্রিয়াটাকে আমরা বলি ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হলো এটাকে আমরা বলি একটা অ্যারোমেটিক কিটোন, এই যে বেনজিন বলয়যুক্ত কিটোন CO মূলক। তো এটার ইউপ্যাক নেম যদি বলো, এটা ফিনাইল, এই যে C6H5 এই মূলকটাকে আমরা ফিনাইল বলি, ফিনাইল ইথানোন, এই 2 কার্বনের কিটোন, ইথানোন কিটোন, এটা ইউপ্যাক হিসেবে যদি বলি। আর সাধারণ প্রচলিত হিসাবে যদি বলো, তাহলে একদিকে হচ্ছে ফিনাইল, এদিকে ফিনাইল, এদিকে হচ্ছে যে মিথাইল, তাহলে ফিনাইল মিথাইল আর কিটোন। আর এটা প্রচলিত নামটা হচ্ছে যে এসিটোফেনন, অনেকগুলো নাম। ইউপ্যাক নেম দিলে সহজে পারা যায়, এটাও প্রচলিতগুলো মানে যেগুলো উদ্ভূত পদ্ধতির নাম সেগুলো মোটামুটি পারা যায়, কিন্তু যেগুলো প্রচলিত বা সাধারণ নাম ওগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। এসিটোফেনন এটা দিলে তোমাকে জানা থাকতে হবে, তাহলে এই তিনটার যে কোনো একটা নাম ওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এটা অ্যারোমেটিক কিটোন, এটা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিজ্ঞানী ফিডেল ক্রাফটের নাম অনুসারে। তাহলে আমরা বেনজিন বলয়ের যে 5টি প্রতিস্থাপন বিক্রিয়া পড়লাম, একটা হচ্ছে হ্যালোজেনেশন, 2 নাম্বার হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আর 3টা আমরা সংযোজন বিক্রিয়া পড়লাম, হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, আর হচ্ছে যে ওজোন সংযোজন। তো এই 8টা বিক্রিয়া, আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। বিক্রিয়া অবশ্যই প্র্যাকটিস করবা, শুধু দেখলে পারবা না। যখন আমি বুঝাবো তখন সহজ মনে হবে, কিন্তু নিজে পারতে হবে, নিজে বুঝলে তখন সহজে পারবা আর ভুলবে না। আর যদি না লিখো তাহলে মনে থাকবে না, তোমাদেরকে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আমরা তাহলে এখান থেকে বিভিন্ন রকম বেনজিন কেন সংযোজন বিক্রিয়া দিতে চাই না, আমরা বলি যে বেনজিনের সংযোজন বিক্রিয়া ঘটলে তার যে পাই সিস্টেম সেটা নষ্ট হয়ে যাবে, ফলে সুস্থিতি কমে যাবে, সেজন্য বেনজিন সংযোজন বিক্রিয়া দিতে চায় না। সে সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, কেন? কারণ সেই ক্ষেত্রে আমাদের সঞ্চরণশীল পাই সিস্টেমটা নষ্ট হয় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আজকে এটুকু পর্যন্ত।